Dear students, welcome to my online class. This is Muhammad Shariful Islam, lecturer BBA Professional, Dunia University College. I am conducting the course named E-Commerce of second year third semester. This is lecture number 5 and chapter number 3, that is building an e-commerce perspective. First of all, web presence. ওয়েব প্রেজেন্স বা ওয়েবসাইট বলতে আমরা যেটা বুঝি হচ্ছে বিভিন্ন ওয়েব ফাইলের একটা কালেকশন, যেখানে একটি হোম পেজ থাকে। সেই হোম পেজ থেকে আমরা অন্যান্য পেজে সুইচ করতে পারি বা অন্যান্য পেজে যেতে পারি। আমরা একটু যদি খেয়াল করি যে বিভিন্ন ধরনের কোম্পানি বা অর্গানাইজেশন বা বিভিন্ন ধরনের ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে তাদের যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে, তাহলে তাদের একটা নির্দিষ্ট বা ইউনিক একটা ওয়েব অ্যাড্রেস থাকে। সেই ওয়েব অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু আমরা সার্চ ইঞ্জিনের মাধ্যমে তাদের ওয়েবসাইটে কিন্তু লগ ইন করতে পারছি, এবং সেখানে যখনই আমরা একটা ওয়েবসাইটে চলে যাচ্ছি, তাদের ওয়েবসাইটে যাচ্ছি, তখনই কিন্তু আমরা একটা হোম পেজ পাই। সেই হোম পেজ থেকে আমরা অন্যান্য পেজে সুইচ করতে পারি বা অন্যান্য পেজে যেতে পারি। এখানে আমরা দেখি ওয়েব প্রেজেন্স or website is a collection of web files on a particular subject that includes a beginning file called a home page. For example, most companies, organizations or individuals that have websites have a single address that they give you. This is their home page address. From the home page you can get to all other pages on their site. অর্থাৎ তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু আমরা অন্যান্য সাইট পেজে কিন্তু আমরা যেতে পারছি হোম পেজ থেকে। আমরা যদি একটু খেয়াল করি, এটি দুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ওয়েবসাইট, এবং আমরা এখানে যদি সার্চ বারে খেয়াল করি দেখতে পারবো এখানে একটা ওয়েব অ্যাড্রেস দেওয়া রয়েছে। অর্থাৎ এটি হচ্ছে দুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ওয়েব অ্যাড্রেস, এবং এইটা যদি আমরা এই ওয়েব অ্যাড্রেস দিয়ে আমরা যদি সার্চ দিই, সেক্ষেত্রে কিন্তু আমরা দুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ওয়েব অ্যাড্রেসটা বা ওয়েবসাইটটা পেয়ে যাচ্ছি। এবং এখানে ওয়েবসাইটটা ওপেন হওয়ার সাথে সাথে কিন্তু আমরা প্রথমে দেখতে পাচ্ছি এটা একটা হোম পেজ। এই হোম পেজ থেকে কিন্তু আমরা অন্যান্য পেজে সুইচ করতে পারবো বা অন্যান্য পেজে ইজিলি কিন্তু আমরা চলে যেতে পারবো। ওকে, আমরা যে কোনো একটা ওয়েবসাইট যখন ডিজাইন করতে যাব, তখন আমাদের কিছু কোশ্চেনের আনসার কিন্তু অবশ্যই আমাদেরকে স্যাটিসফাই করতে হবে, আদারওয়াইজ সেই ওয়েবসাইট ডিজাইনটা কিন্তু সাকসেসফুল হবে না। কি ধরনের কোশ্চেন থাকতে পারে? নাম্বার 1, হোয়াটস দ্য আইডিয়া, অর্থাৎ আমি যে ধরনের বিজনেস আমি ওয়েবসাইটটা খুলতে যাচ্ছি, আমার অ্যাকচুয়াল আইডিয়াটা কি, আমি কি ধরনের বিজনেস করতে যাচ্ছি বা আমি কি তৈরি করতে যাচ্ছি। দেন হোয়াট ইজ দ্য মানি, বিজনেস অ্যান্ড রেভিনিউ মডেল, অর্থাৎ আমি যে বিজনেসটা শুরু করব বা ওয়েবসাইটটা তৈরি করছি, সেক্ষেত্রে আমি কিভাবে রেভিনিউটা আর্ন করতে পারি। দেন হু অ্যান্ড হোয়ার ইজ দ্য টার্গেট অডিয়েন্স, অর্থাৎ আমার কারা এবং কোথায় আমার টার্গেট অডিয়েন্সটা রয়েছে। দেন হোয়াট ইজ দ্য বলমার্ক অর ক্যারেক্টারাইজ দ্য মার্কেট প্লেস, অর্থাৎ আমাদের যে মার্কেট প্লেস রয়েছে সেই মার্কেট প্লেসের কিন্তু আমাদের ক্যারেক্টারাইজ করতে হবে, অর্থাৎ এই মার্কেট প্লেসের ক্যারেক্টারিস্টিক্সটা কেমন সেটা কিন্তু আমাকে আগে থেকেই থিঙ্ক করতে হবে। ওকে, হোয়ার ইজ দ্য কন্টেন্ট কামিং ফ্রম, অর্থাৎ আমাদের কন্টেন্টটা কোথা থেকে আসবে, তাই না? আমাদের কন্টেন্টটা কি, কন্টেন্ট বলতে আমরা কি বুঝি, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ইমেজ থাকতে পারে, ভিডিও থাকতে পারে, অডিও থাকতে পারে, এগুলোকে আমরা বলছি হচ্ছে কন্টেন্ট। এই কন্টেন্ট আবার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে স্ট্যাটিক কন্টেন্ট, আর একটাকে আমরা বলছি ডাইনামিক কন্টেন্ট, যেটা আমরা পরবর্তীতে দেখতে পাবো। ওকে, দেন নো ইউর সেলফ, কন্ডাক্ট আ সোর্ট অ্যানালাইসিস। দেন ডেভেলপ অ্যান্ড ই কমার্স প্রেজেন্স ম্যাপ, অর্থাৎ আমাদের একটা ই কমার্স প্রেজেন্স ম্যাপ তৈরি করতে হবে, যে আমরা কিভাবে আমরা সামনের দিকে বা এগোবো বা আমি ই কমার্স ওয়েবসাইটটা আমি তৈরি করব। দেন ডেভেলপ আর টাইম লাইন। দেন হাউ মাচ উইল দিস কস্ট, অর্থাৎ আমি যে প্রজেক্টটা নিয়ে রান করছি বা আমি যে ওয়েবসাইটটা তৈরি করছি, আমার সেটা কত টাকা খরচ হতে পারে বা আমার কস্টিংটা কেমন হতে পারে, সেটা কিন্তু আমার আগে থেকেই থিঙ্ক করতে হবে। Okay, first of all, what's the idea? Before you can plan and actually build an e-commerce presence, you need to have a vision of what you hope to accomplish and how you hope to accomplish it. অর্থাৎ আমাকে প্রথমে কিন্তু চিন্তা করতে হবে যে আমি কি তৈরি করতে যাচ্ছি বা আমি কিসের জন্য এই ওয়েবসাইটটা তৈরি করতে যাচ্ছি। অর্থাৎ আমাকে এখানে কিন্তু একটা ভিশন থাকতে হবে। The vision includes not just a statement of mission
but also identification of target audience, characterization of the marketplace, a strategic analysis, a marketing matrix and a development timeline. অর্থাৎ ভিশন বলতে আমরা শুধুমাত্র যে স্টেটমেন্ট অফ মিশনকেই বুঝবো সেটা কিন্তু নয়, এখানে আমাদের টার্গেট অডিয়েন্স কারা হবে, আমাদের মার্কেটের ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে, আমার স্ট্র্যাটেজিক অ্যানালাইসিসগুলো কি, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাকে চিন্তা করতে হবে অ্যাট ফার্স্ট। দেন হোয়ার ইজ দ্য মানি, অর্থাৎ আমার রেভিনিউটা কিভাবে আসবে, বা আমি এই যে ওয়েবসাইটটা তৈরি করতে যাচ্ছি সেক্ষেত্রে আমার রেভিনিউটা কীভাবে হবে, আমার প্রফিটটা কীভাবে হবে, সেটা কিন্তু আমাকে প্রিলিমিনারি স্টেজে আমাকে আগে থেকে চিন্তা করতে হবে। দ্য বেসিক, আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য বেসিক রেভিনিউ মডেল অল্টারনেটিভস আর অ্যাডভার্টাইজিং, সাবস্ক্রিপশনস, ট্রানজ্যাকশন ফিস, সেলস, অ্যাফিলিয়েট রেভিনিউ। অর্থাৎ এই মাধ্যমগুলোতে আমরা কিন্তু রেভিনিউটা আর্ন করতে পারি, অর্থাৎ অ্যাডভার্টাইজিং হতে পারে, সাবস্ক্রিপশন হতে পারে, ট্রানজ্যাকশন ফি হতে পারে, সেলসের মাধ্যমে হতে পারে, অ্যাফিলিয়েট রেভিনিউ হতে পারে। এইভাবে কিন্তু আমি আমার মানিটাকে কালেক্ট করতে পারি অথবা আমার প্রফিটটাকে আর্ন করতে পারি। দেন হু অ্যান্ড হোয়ার ইজ দ্য টার্গেট অডিয়েন্স, অর্থাৎ আমার টার্গেট অডিয়েন্স কে এবং আমার টার্গেট অডিয়েন্সটা কোথায়। উইদাউট এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ your target audience you will not have a successful e-commerce pages। অর্থাৎ যদি আমি টার্গেট অডিয়েন্সটাকে সেট আপ করতে না পারি বা আমি আগে থেকে থিঙ্ক না করতে পারি যে আমার টার্গেট অডিয়েন্স কারা, তাহলে কিন্তু আমার ই-কমার্স প্রেজেন্সে আমি সাকসেসফুল হতে পারবো না। There are two questions here. Number 1, who is your target audience, and number 2, where can you best reach them। অর্থাৎ আমি সেই টার্গেট অডিয়েন্সের কাছে আমি কিভাবে রিচ করব। Your target audience can be described in a number of ways: demographics, behavior patterns, current consumption patterns, online versus offline purchasing, digital usage pattern, content creation preferences, then buyer personas। অর্থাৎ এখানে আমি দেখি যে প্রথমে হচ্ছে আমি আমার টার্গেট অডিয়েন্স কারা হবে সেটাকে কিন্তু আমার ডিসক্রাইব করতে হবে। এখানে প্রথমে হচ্ছে আমি পাচ্ছি ডেমোগ্রাফিক্স। ডেমোগ্রাফিক্স বলতে আমি বুঝি যে এজ কেমন, তারপর হচ্ছে আমার জেন্ডার, ইনকাম সেক্টরটা কেমন, অর্থাৎ ইনকাম লেভেলটা তাদের কেমন, এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আমি ডেমোগ্রাফিক্যালি কিন্তু আমি কাস্টমারদেরকে সেপারেট করব যে আমি কোন রেঞ্জে অর্থাৎ কোন এজে আমি আমার প্রোডাক্টটা সেল করতে যাচ্ছি। আমি কি পুরুষদের জন্য সেল করতে যাচ্ছি নাকি আমি উইমেনদের জন্য সেল করতে যাচ্ছি, এই বিষয়গুলোকে আমাদের মাথায় আগে থেকেই রাখতে হবে। দেন বিহেভিয়ার প্যাটার্ন, অর্থাৎ লাইফ স্টাইল, আমি কি লোয়ার লেভেলের জন্য আমার প্রোডাক্টটাকে আমার ওয়েবসাইটটাকে তৈরি করছি নাকি আপার লেভেলের জন্য নাকি মিডিল লেভেলের জন্য, অর্থাৎ আমার কাস্টমারদের লাইফ প্যাটার্ন বা লাইফ স্টাইল সম্পর্কে কিন্তু আমার আগে থেকেই চিন্তা করতে হবে। দেন কারেন্ট কনজামশন প্যাটার্ন, অর্থাৎ বর্তমান যে কাস্টমার রয়েছে অর্থাৎ যাদেরকে আমি আমার টার্গেট অডিয়েন্স ধরছি ওদের কনজামশন প্যাটার্নটা কেমন, তারা কি অনলাইনে পারচেস করে নাকি অফলাইনে পারচেস করছে, সেটা কিন্তু আমাকে আগে থেকেই থিঙ্ক করতে হবে। দেন ডিজিটাল ইউজেস প্যাটার্ন, দেন কন্টেন্ট ক্রিয়েশন প্রেফারেন্সেস, অর্থাৎ ব্লগ সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে অনেকে দেখা যাচ্ছে অনেক কাস্টমার থাকে যেখান থেকে তারা পারচেস করে বা যেখানে তারা ইনভলভ থাকে। দেন বায়ার পার্সোনাস, বায়ার পার্সোনাস বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমার একটা নির্দিষ্ট কিছু কাস্টমারের প্রোফাইল, অর্থাৎ তাদের প্রোফাইল থেকে আমি কিন্তু প্রোফাইলটাকে আমাকে আগে থেকেই ট্র্যাক করতে হবে যে আমার এই ধরনের কাস্টমারদেরকে আমি সিলেক্ট করছি এবং তাদেরকে সিলেক্ট করে আমি আমার ওয়েবসাইটটা ডিজাইন করছি। দেন ক্যারেক্টারাইজ দ্য মার্কেট প্লেস, অর্থাৎ আমার মার্কেট প্লেসটাকে আমাকে ক্যারেক্টারাইজ অর্থাৎ মার্কেট প্লেসের উপর ডিপেন্ড করে কিন্তু আমার ওয়েবসাইটটা তৈরি করতে হবে। এবং কী ধরনের ক্যারেক্টারাইজ থাকতে পারে, কী ধরনের ক্যারেক্টারিস্টিক থাকতে পারে মার্কেট প্লেস আমরা দেখে নিই। দ্য চান্সেস অফ ইউর সাকসেস উইল ডিপেন্ড গ্রেটলি অন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য মার্কেট ইউ আর অ্যাবাউট টু এন্টার, অর্থাৎ আমি যে মার্কেটে এন্টার করতে যাচ্ছি সেই মার্কেটের ক্যারেক্টারিস্টিক্সগুলো কী সেটার উপর কিন্তু আমার ওয়েবসাইটের বা আমার বিজনেসের সাকসেসটা ডিপেন্ড করছে। আমি একটু খেয়াল করি, এন্টার ইনটু এ ডিক্লাইনিং মার্কেট ফিল্ড উইথ স্ট্রং কম্পিটিটর্স অ্যান্ড ইউ উইল মাল্টিপ্লাই ইউর চান্সেস অফ ফেইলার, অর্থাৎ আমরা এমন একটা প্রথম কেস হচ্ছে আমি দেখতে পাচ্ছি এখানে সেটা হচ্ছে
যে আমরা এমন একটা মার্কেটে ঢুকছি যে মার্কেটটা হচ্ছে ডিক্লাইনিং মার্কেট এবং এখানে স্ট্রং কম্পিটিটর রয়েছে। তার মানে হচ্ছে এই মার্কেটে যদি আমি এন্ট্রি করি সেক্ষেত্রে কিন্তু আমার ব্যর্থ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। সেকেন্ড কেজ, ইন্টার ইন্টু মার্কেট দ্যাট ইজ ইমার্জিং, অর্থাৎ এমন একটা মার্কেট আমি ইন্টার করছি যেটা রেস্ক অর্থাৎ ইমার্জিং, অর্থাৎ যেটা মার্কেটটা আস্তে আস্তে গ্রো করছে, গ্রোয়িং অ্যান্ড হ্যাজ ফিউ কম্পিটিটরস, এবং যেখানে কম্পিটিটর পরিমাণ কিন্তু যদি অনেক কম থাকে তাহলে অ্যান্ড ইউ স্ট্যান্ড এ বেটার চান্স, অর্থাৎ সেখানে সফল হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি। দেন আমরা আসি enter a market where there are no players and you will either be rewarded handsomely with a profitable monopoly on a successful product no one else thought of, অর্থাৎ আমি এমন একটা মার্কেটে ইন করছি যেখানে কোনো প্লেয়ার্স নাই, অনলি আমি মনোপলি ওয়েতে আমি এখানে বিজনেস করতে যাচ্ছি। যেমন অ্যাপলের কথা যদি আমরা একটু চিন্তা করি, and you will be quickly forgotten because there is not a market for your product at this point, কিন্তু কুইকলি এই পজিশনটাকে বা এই ধরনের সেলারদেরকে কিন্তু ভুলে যাচ্ছে, যে কারণে এটা কিন্তু ব্যর্থ হওয়ার সম্ভাবনাও এখানে রয়েছে। দেন হোয়াট দ্য ফিচার্স অফ দ্য মার্কেট প্লেস ইউ আর অ্যাবাউট টু এন্টার, অর্থাৎ যে মার্কেটে আমি ইন করতে যাচ্ছি সেই মার্কেটের ফিচারটা কি। ইজ দ্য মার্কেট গ্রোয়িং অর রিসিডিং ইন সাইজ, অর্থাৎ এই মার্কেটটা কি বৃদ্ধি পাচ্ছে, বাড়ছে, নাকি এটা আস্তে আস্তে সাইজটা কমে যাচ্ছে। ইফ ইটস গ্রোয়িং এবং হুইচ এজ অ্যান্ড ইনকাম গ্রো, অর্থাৎ যদি মার্কেটটা গ্রোয়িং ওয়েতে থাকে তাহলে এটা কোন এজের মধ্যে এবং কোন ধরনের ইনকাম গ্রুপের মধ্যে এটা এই মার্কেটটা এক্সিস্ট করছে সেটা কিন্তু আমাকে খেয়াল করতে হবে। ইজ দ্য মার্কেট প্লেস শিফটিং ফ্রম অফলাইন টু অনলাইন ডেলিভারি, অর্থাৎ এই মার্কেট প্লেসটা কি অফলাইন থেকে আস্তে আস্তে ধীরে ধীরে অনলাইন ডেলিভারি দিকে যাচ্ছে। এই কোশ্চেনের আনসারটা কিন্তু আমাদের দরকার যদি আমি অনলাইন বিজনেস বা শুরু করতে চাই। ইফ সো ইজ দ্য মার্কেট মুভিং টুয়ার্ড ট্র্যাডিশনাল ওয়েবসাইট, মোবাইল অ্যান্ড অর ট্যাবলেটস, ইজ দেয়ার এ স্পেশাল রুল ফর এ মোবাইল প্রেজেন্স ইন দিস মার্কেট, হোয়াট পার্সেন্টেজ অফ ইউর টার্গেট অডিয়েন্স ইউজেস এ ওয়েবসাইট, স্মার্টফোন অর ট্যাবলেট, অর্থাৎ আমার যে টার্গেট অডিয়েন্স রয়েছে বা টার্গেট কাস্টমার রয়েছে তাদের ওয়েবসাইট ইউজের রেশিওটা অথবা স্মার্টফোন ইউজের রেশিওটা অথবা ট্যাবলেট ইউজের রেশিওটা কিন্তু আমাকে আগে থেকে ডিটারমাইন করতে হবে। দেন আসি দ্য স্ট্রাকচার অফ দ্য মার্কেট ইজ ডিসক্রাইবড ইন টার্মস অফ ইউর ডিরেক্ট কম্পিটিটরস, সাপ্লায়ার্স অ্যান্ড সাবস্টিটিউট প্রোডাক্টস। Okay, where is the content coming from? Websites are like books. They are composed of lot of pages that have content ranging from text to graphics to photos and videos. অর্থাৎ ওয়েবসাইটটা হচ্ছে একটা বইয়ের মতো যেখানে কিন্তু বিভিন্ন পেজ থাকে এবং সেখানে আমরা টেক্সট দেখতে পাই, গ্রাফিক্স থাকে, ভিডিও থাকতে পারে, অডিও থাকতে পারে। The content is why your customers visit your site, অর্থাৎ এই কন্টেন্টের জন্য কিন্তু বিভিন্ন কাস্টমাররা কিন্তু সেই সাইটে লগ ইন করে and either purchase things or look at ads that generate revenue for you, অথবা তারা কি করে অথবা সেখানে সেই ওই সাইট থেকে কিন্তু বিভিন্ন প্রোডাক্ট বলে বা গুডস বলে সেখান থেকে পারচেস করে অথবা সেখানে বিভিন্ন ধরনের অ্যাডস তারা কিন্তু দেখে এবং যে অ্যাডস দেখার মাধ্যমে কিন্তু সেই ওয়েবসাইট ডিজাইনারদের জন্য বা যাদের প্রতিষ্ঠান তাদের কিন্তু এখান থেকে রেভিনিউ তৈরি হচ্ছে। There are generally two kinds of content. Number one, static, and number two, dynamic. Static content is text and images that do not frequently change, such as a product descriptions, photos, or text that you create to share with your visitors. অর্থাৎ স্ট্যাটিক কন্টেন্ট বলতে আমরা যেগুলো বুঝি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের টেক্সট থাকতে পারে, ইমেজ থাকতে পারে, এখানে প্রোডাক্টের বিভিন্ন ডেসক্রিপশন থাকতে পারে, বিভিন্ন ফটো থাকতে পারে যেটা কিন্তু ভিজিটরদের জন্য শেয়ার করা হয়। এটা কিন্তু চেঞ্জেবল না, এটাকে আমরা বলছি স্ট্যাটিক কন্টেন্ট। দেন ডাইনামিক কন্টেন্ট। ডাইনামিক কন্টেন্ট ইজ কন্টেন্ট দ্যাট চেঞ্জেস রেগুলারলি, অর্থাৎ এই কন্টেন্টটা কিন্তু বিভিন্ন সময়ে চেঞ্জ হচ্ছে, সে ডেইলি অর আওয়ারলি। Dynamic content can be created by you or increasingly by bloggers and fans of your website and products.
Okay, next one is know yourself or conduct a SWOT analysis. আমরা জানি যে SWOT analysis একটা যে কোনো একটা প্রতিষ্ঠানের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং এই SWOT অ্যানালাইসিসের মাধ্যমে কিন্তু একটা প্রতিষ্ঠান তাদের স্ট্রেংথ, তাদের উইকনেস, তাদের অপরচুনিটি, তাদের থ্রেট সম্পর্কে জানতে পারে, এবং যার মাধ্যমে তারা আগে থেকে কিন্তু ফোরকাস্ট করতে পারে যে তার প্রতিষ্ঠানের জন্য কোন জিনিসটা তার প্রতিষ্ঠানের জন্য স্ট্রেংথ, কোনটি উইকনেস, কোনটা তার প্রতিষ্ঠানের জন্য কী ধরনের সুযোগ ভবিষ্যতে আসতে পারে, এবং তার প্রতিষ্ঠানের জন্য কোন বিষয়গুলো থ্রেট রূপে প্রতিষ্ঠানের জন্য ভবিষ্যতে আসতে পারে। এই বিষয়গুলো কিন্তু আমরা SWOT অ্যানালাইসিসের মাধ্যমে কিন্তু জানতে পারি। Okay. A SWOT analysis is a simple but powerful method for understanding where you should focus your effort. অর্থাৎ SWOT analysis বলতে আমরা যেটা বলছি সেটা হচ্ছে আমার কোন জায়গাটায় আমার বেশি ফোকাস দেওয়া উচিত, সেই জিনিসটা কিন্তু আমি SWOT analysis মাধ্যমে কিন্তু জানতে পারছি। In a SWOT analysis, you describe your strength, weakness, threat, and opportunities. First of all, strength. Characteristics of a business which give it advantages over its competitors. Weakness. Characteristics of a business which make it disadvantageous relative to competitors. Then number 3, opportunities. Elements in a company's external environment that allow it to formulate and implement strategies to increase profitability. অর্থাৎ অপরচুনিটি বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে প্রতিষ্ঠানের যদি এমন কিছু পথ ভবিষ্যতে খুলতে পারে যার মাধ্যমে কিন্তু প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি ফর্মুলেট করে তারা কিন্তু প্রফিটটা আর্ন করতে পারে। থ্রেটস, এলিমেন্টস ইন দ্য এক্সটার্নাল এনভায়রনমেন্ট দ্যাট কুড endanger the integrity and profitability of the business. অর্থাৎ ভবিষ্যতে এমন কোনো এক্সটার্নাল এনভায়রনমেন্টের কোনো এলিমেন্টের জন্য ভবিষ্যতে প্রতিষ্ঠানে যদি এমন কোনো থ্রেট আসতে পারে যার জন্য প্রতিষ্ঠানের প্রফিটটা কিন্তু ফল করতে পারে, এবং এটাকে আমরা বলছি হচ্ছে থ্রেট। ওকে, একটা ওয়েবসাইটের জন্য কোন কোন এলিমেন্টগুলা স্ট্রেংথ বা উইকনেস বা অপরচুনিটি বা থ্রেট রূপে আমরা দেখতে পারি সেটা আমরা একটা গ্লান্স দেখে নিই। স্ট্রেংথ, কারেন্ট সাইটস ডু নট অ্যাড্রেস মার্কেট নিডস। নাম্বার 2, ইউনিক অ্যাপ্রোচ। এটা হচ্ছে ইউনিক অ্যাপ্রোচটা হচ্ছে একটা স্ট্রেংথ যেটা একটা ওয়েবসাইটের জন্য। দেন ইজি নেভিগেশন, খুব সহজে কিন্তু যেখান থেকে নেভিগেশন আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারছি, এবং এটা হচ্ছে একটা ওয়েবসাইটের মেইন একটা এলিমেন্টস বা স্ট্রং পয়েন্ট। বেটার পার্সোনালাইজেশন, দেন কাস্টমার বেস গ্রোয়িং, then high value market segment, superior social strategy. উইকনেসে যদি আমরা একটু খেয়াল করি বিভিন্ন ধরনের এলিমেন্টস একটা ওয়েবসাইটের। লিমিটেড ফিনান্সিয়াল রিসোর্সেস, যেটা ম্যাক্সিমাম অর্গানাইজেশনের একটা মেইন উইকনেস হচ্ছে লিমিটেড ফিনান্সিয়াল রিসোর্স। দেন নো প্রিয়র অনলাইন এক্সপিরিয়েন্স, নো এক্সিস্টিং ইউজার বেস, নো মিডিয়া অ্যাটেনশন, নো ওয়েব ডিজাইন এক্সপার্টাইজ, no computer background. Then opportunities, ability to address large market with unmet needs. Then potential to capture significant share of this market. Number 3, potential to develop related sites. And next one is threat. কি ধরনের থ্রেট আসতে পারে? অ্যাপ্রোচ কুড বি কপিড বাই কম্পিটিটরস, অর্থাৎ যে অ্যাপ্রোচে আমি আগাচ্ছি ভবিষ্যতে কিন্তু কম্পিটিটর দ্বারা কিন্তু এটা কপি হয়ে যেতে পারে। দেন অ্যাডভার্টাইজার্স মে নট ওয়ান্ট টু ট্রাই আ নিউ সাইট। দেন র্যাপিড প্রেস অফ টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট। নাম্বার 4, লো মার্কেট এন্ট্রি কস্ট। ওকে, next topic is e-commerce presence map. Okay, এখানে দেখছি যে e-commerce presence map বলতে এখানে আমরা প্রথমে পাচ্ছি টাইপস অফ প্রেজেন্স, প্ল্যাটফর্ম, দেন হচ্ছে অ্যাক্টিভিটি। টাইপস অফ প্রেজেন্স, ওকে, ওয়েবসাইটস। এখানে ওয়েবসাইটে কি কি ধরনের প্ল্যাটফর্ম থাকতে পারে? নাম্বার 1, ট্র্যাডিশনাল প্ল্যাটফর্ম থাকতে পারে, মোবাইল প্ল্যাটফর্ম থাকতে পারে, ট্যাবলেট থাকতে পারে। এই তিনটা জিনিস হচ্ছে ওয়েবসাইটের প্ল্যাটফর্ম, যার মাধ্যমে কিন্তু আমরা কি ধরনের কাজ করে থাকি?
বিভিন্ন আমরা যদি কোনো বিভিন্ন কিছু কিন্তু আমরা সার্চ দিতে পারি, ডিসপ্লে করতে পারি, দেন অ্যাফিলিয়েটস, স্পন্সরশিপ, অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু আমরা ওয়েবসাইটের মাধ্যমে করতে পারছি, এবং যার প্ল্যাটফর্ম হচ্ছে ট্র্যাডিশনাল মোবাইল অ্যান্ড ট্যাবলেট। দেন ইমেইলের প্ল্যাটফর্মটা হচ্ছে ইন্টারনাল লিস্ট, পারচেস লিস্ট, এবং যার মাধ্যমে আমরা কোন ধরনের ফাংশনগুলো করে থাকি, নিউজ লেটার পাঠাতে পারছি, আপডেটস, সেলস, এগুলো হচ্ছে ইমেইলের অ্যাক্টিভিটি। দেন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক, টুইটার, ব্লগস, এবং যেগুলোর সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি হচ্ছে কনভারসেশন, এঙ্গেজমেন্ট, শেয়ারিং, অ্যাডভাইস। দেন অফলাইন মিডিয়া হচ্ছে বলতে আমরা যেটা বলছি সেটা হচ্ছে প্রিন্ট মিডিয়া, টিভি অ্যান্ড রেডিও। এগুলো হচ্ছে প্রিন্ট, টিভি অ্যান্ড রেডিও হচ্ছে অফলাইন মিডিয়ার প্ল্যাটফর্ম, এবং এটার ফাংশনটা হচ্ছে এডুকেশন, এক্সপোজার, ব্র্যান্ডিং। ওকে, দেন ডেভেলপ আ টাইমলাইন মাইলস্টোন, অর্থাৎ আমরা কিভাবে আগাবো, অর্থাৎ ওয়েবসাইট ডিজাইনটাকে আমি কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব তার একটা, বা আমি এটাকে কিভাবে আমি প্রফিট আর্ন করতে পারি সেটার জন্য কিন্তু অবশ্যই আমাকে একটা মাইলস্টোন অর্থাৎ একটা টাইমলাইন সেট আপ করতে হবে। হোয়ার উড ইউ লাইক টু বি এ ইয়ার ফ্রম নাও, অর্থাৎ আমি 1 বছর পরে কোথায় যেতে চাই। ইটস আ গুড আইডিয়া ফর ইউ টু হ্যাভ এ রাফ আইডিয়া অফ দ্য টাইম ফ্রেম ফর ডেভেলপিং ইউর ই কমার্স প্রেজেন্স হোয়েন ইউ বিগিন, অর্থাৎ যখনই শুরু করবো তখন আমাকে চিন্তা করতে হবে যে আমি আমার এই ওয়েবসাইট প্রেজেন্সটাকে আমি কতদিনের মধ্যে আমি প্রফিটে আনবো, বা কতদিনের মধ্যে আমার ওয়েবসাইট ডিজাইনটাকে আমি সাকসেসফুল করবো, সেটা কিন্তু আমাকে আগে থেকেই একটা আইডিয়া নিতে হবে। ইউ শুড ব্রেক ইউর প্রজেক্ট ডাউন ইনটু এ স্মল নাম্বার অফ ফেজেস, অর্থাৎ আমাকে এর জন্য কিন্তু আমার কিছু আমি কিন্তু আমার টাইমলাইনটাকে কিছু ফেজে ভাগ করে নিতে পারি, এবং আলটিমেটলি কিন্তু এভাবে আমি ওয়েবসাইটে বা আমার ওয়েবসাইট ডিজাইনে বা ওয়েব প্রেজেন্সে কিন্তু আমি সাকসেস হতে পারি। দেন হাউ মাচ উইল দিস কস্ট, অর্থাৎ এই ওয়েব পেজেস যেটা আমি তৈরি করছি বা ওয়েবসাইট যেটা আমি তৈরি করছি সেটা কত টাকা খরচ হতে পারে বা কত সেটাতে আমার কস্টিং হতে পারে। ইটস টু আর্লি ইন দ্য প্রসেস টু ডেভেলপ আ ডিটেইলড বাজেট ফর ইউর ই কমার্স প্রেজেন্স, অর্থাৎ আমাকে কিন্তু প্রথমেই আমার ই কমার্স প্রেজেন্সের একটা বাজেট তৈরি করতে হবে। বাট it is a good time to develop a preliminary idea of the cost involved, অর্থাৎ প্রথমে কিন্তু আমাকে প্রিলিমিনারি একটা আইডিয়া নিতে হবে যে আমার কত টাকা খরচ হতে পারে। How much you spend on a website, for instance, depends on what you want it to be. Okay, then building an e-commerce perspective, a systematic approach. অর্থাৎ যখন আমি একটা ই কমার্স প্রেজেন্স ডেভেলপ করতে যাব তখন আমাকে কিন্তু অবশ্যই কিছু কিছু ফ্যাক্টরকে কনসিডার করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্যাক্টরস টু কনসিডার ইন ডেভেলপিং অ্যান ই কমার্স প্রেজেন্স, অর্থাৎ আমি ই কমার্স প্রেজেন্স তৈরি করতে গেলে অবশ্যই আমাকে কিছু কিছু ফ্যাক্টরের দিকে গুরুত্ব দিতে হবে। নাম্বার 1, অর্গানাইজেশনাল ক্যাপাবিলিটিস, অর্থাৎ আমার প্রতিষ্ঠানের সক্ষমতা কেমন আমাকে সেটা কিন্তু আগে থেকে ডিটারমাইন করতে হবে। দেন human resources and creating a team with the skill set needed to build and manage a successful site, অর্থাৎ আমাকে হিউম্যান রিসোর্স দিকে চিন্তা করতে হবে যে আমি কোন ধরনের হিউম্যান রিসোর্স নিয়ে আমি কাজ করব, অ্যান্ড আমাকে কিন্তু অবশ্যই একটা টিম তৈরি করতে হবে এবং যারা কিন্তু স্কিলফুল, যারা ই কমার্স সাইটটা কিন্তু তৈরি করতে এবং ম্যানেজ করতে যারা সক্ষম সেই ধরনের একটা টিম আমাকে তৈরি করতে হবে। দেন আমি কোন ধরনের হার্ডওয়্যার নিয়ে কাজ করব, আমার হার্ডওয়্যার বিষয়টা কিন্তু আমাকে ডিটারমাইন করতে হবে। দেন সফটওয়্যার, দেন টেলিকমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার ইজ নিডেড টু মিট দ্য ডিমান্ডস অফ দ্য কাস্টমার্স। দেন সাইট ডিজাইন, নিড টু ইমপ্লিমেন্ট ইউর বিজনেস অবজেক্টিভ, অর্থাৎ আমার সাইট ডিজাইনটা কিন্তু পরবর্তী এটা হচ্ছে আমি সাইট ডিজাইনের ক্ষেত্রে আমার বিজনেস অবজেক্টিভ যদি আমি ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে কিন্তু আমার সাইটটাকে ডিজাইন করতে হবে। ওকে, নেক্সট ওয়ান,
The system development life cycle. The systems development life cycle is a methodology for understanding the business objective of any system and developing an appropriate solution. Okay, dear students, there are five major steps involved in the system development life cycle for an e-commerce site. They are system analysis or planning, systems design, building the system, testing, and last one is implementation. ওকে, আমরা এখানে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি যে ওয়েবসাইট সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের যে ডায়াগ্রাম সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রথমে হচ্ছে সিস্টেম অ্যানালাইসিস অর প্ল্যানিং, দেন হচ্ছে সিস্টেম ডিজাইন, দেন বিল্ডিং দ্য সিস্টেম, দেন টেস্টিং, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ ইমপ্লিমেন্টেশন সার্ভিস ডেলিভারি। Okay, first one, system analysis or planning. Business objective. Business objectives are simply capabilities you want your site to have. অর্থাৎ একটা সাইটের কি ধরনের ক্যাপাবিলিটি থাকবে সেই ক্যাপাবিলিটিকে কিন্তু আমরা বলছি বিজনেস অবজেক্টিভ। দেন সিস্টেম ফাংশনালিটিস। System functionalities are types of information system capabilities you will need to achieve your business objective. অর্থাৎ বিজনেস অবজেক্টিভটাকে অ্যাচিভ করার জন্য কি ধরনের ইনফরমেশন সিস্টেম ক্যাপাবিলিটি থাকবে সেটাকে কিন্তু আমি বলছি সিস্টেম ফাংশনালিটিস। দেন ইনফরমেশন রিকোয়ারমেন্ট। The information requirement for a system are the information elements that the system must produce in order to achieve the business objective. অর্থাৎ বিজনেস অবজেক্টিভ অ্যাচিভ করার জন্য আমার কি ধরনের ইনফরমেশন দরকার বা আমার একটা ওয়েবসাইটে কি ধরনের ইনফরমেশন প্রডিউস করতে হবে সেটা কিন্তু আমরা বলছি ইনফরমেশন রিকোয়ারমেন্ট। আমরা এই টেবিলে দেখে যদি একটু খেয়াল করি এখানে তিনটে ভাগে ভাগ করা রয়েছে। একটা হচ্ছে বিজনেস অবজেক্টিভ, দেন হচ্ছে সিস্টেম ফাংশনালিটি, দেন ইনফরমেশন রিকোয়ারমেন্ট। কি ধরনের বিজনেস অবজেক্টিভ রয়েছে আমাদেরকে আমি দেখি একটু। প্রথম হচ্ছে ডিসপ্লে গুডস, অর্থাৎ আমার অবজেক্টিভটা হচ্ছে আমার গুডসগুলোকে আমি ডিসপ্লে করব। এখন এখানে আমার সিস্টেম কিভাবে কাজ করবে, ডিজিটাল ক্যাটালগের মাধ্যমে কিন্তু আমার এই গুডসগুলোকে কিন্তু আমি ডিসপ্লে করতে পারবো। তার মানে সিস্টেম ফাংশনালিটির কাজটা হচ্ছে ডিজিটাল ক্যাটালগটাকে জেনারেট করা। ইনফরমেশন রিকোয়ারমেন্ট, অর্থাৎ এখানে আমি কি ধরনের এই ডিজিটাল ক্যাটালগ আমি কি ধরনের জিনিস দেখতে পাই, এখানে আমি ডাইনামিক টেক্সট দেখতে পাচ্ছি, দেখতে পাই আমি এখানে গ্রাফিক্স দেখতে পাই, আমরা এখানে বিভিন্ন ধরনের ক্যাটালগ দেখতে পাই। দেন প্রোভাইড প্রোডাক্ট ইনফরমেশন, অর্থাৎ আমার বিজনেস অবজেক্টিভ হচ্ছে প্রোডাক্টের ইনফরমেশনটাকে প্রোভাইড করা। সিস্টেম ফাংশনালিটির কাজটা হচ্ছে প্রোডাক্ট ডেটাবেসটা তৈরি করা, অ্যান্ড ইনফরমেশন রিকোয়ারমেন্টের কাজটা হচ্ছে প্রোভাইড ডেসক্রিপশন, স্টকিং নাম্বারস, ইনভেন্টরি লেভেলস। দেন বিজনেস অবজেক্টিভ পার্সোনালাইজ অর কাস্টমাইজ প্রোডাক্ট, সিস্টেম ফাংশনালিটি customer on-site tracking, and information requirement site log for every customer visit, data mining capability to identify common customer path and appropriate responses. Then business objective engage customers in conversation, system functionality কাজ হচ্ছে on-site blog, and হচ্ছে information requirement কাজ হচ্ছে software with blogging and community response functionality. Then execute a transaction. System function কাজ হচ্ছে শপিং কার্ট or পেমেন্ট সিস্টেম। ইনফরমেশন রিকোয়ারমেন্ট কাজ হচ্ছে সিকিউর ক্রেডিট কার্ড ক্লিয়ারিং মাল্টিপল পেমেন্ট অপশন। দেন অ্যাকুমুলেট কাস্টমার ইনফরমেশন, আমার বিজনেস অবজেক্টিভ হচ্ছে অ্যাকুমুলেট কাস্টমার ইনফরমেশন। সিস্টেম ফাংশনের কাজ হচ্ছে কাস্টমার ডেটাবেস তৈরি করা, and information requirement কাজ হচ্ছে name, address, phone and email for all customers, online customers registration। অর্থাৎ আমরা ইনফরমেশন রিকোয়ারমেন্টে কিন্তু এই বিষয়গুলো পেয়ে থাকি। দেন প্রোভাইড আফটার সেল কাস্টমার সাপোর্ট, এই জন্য আমরা কি সেলস ডেটাবেস তৈরি করছি। কাস্টমার আইডি, প্রোডাক্ট, ডেট, পেমেন্ট, শিপমেন্ট ডেট। দেন কোঅর্ডিনেট মার্কেটিং অর অ্যাডভার্টাইজিং, এখানে আমার সিস্টেম ফাংশনালিটি কি আছে রয়েছে অ্যাড সার্ভার, ইমেল সার্ভার,
email campaign manager, ad banner manager, etc. ইনফরমেশন রিকোয়ারমেন্টে দেখতে পাচ্ছি সাইট বিহেভিয়ার লগ ফর প্রসপেক্ট অ্যান্ড কাস্টমার্স লিঙ্ক টু ইমেল অ্যান্ড ব্যানার অ্যাড ক্যাম্পেইনস। দেন আন্ডারস্ট্যান্ড মার্কেটিং ইফেক্টিভনেস। সিস্টেম ফাংশনের কাজ হচ্ছে সাইট ট্র্যাকিং অ্যান্ড রিপোর্টিং সিস্টেম। ইনফরমেশন রিকোয়ারমেন্টের কাজ হচ্ছে নাম্বার অফ ইউনিক ভিজিটর্স, পেজ ভিজিটেড, প্রোডাক্ট পারচেজ আইডেন্টিফাইড বাই মার্কেটিং campaign. Then last one is provide production and supplier link, inventory management system and information requirement এ দেখতে পাচ্ছি product and inventory levels, supplier ID and contact, order quantity data by product. Number 2, system design, হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার প্ল্যাটফর্ম। অর্থাৎ আমরা যে কোনো একটা ওয়েবসাইট বা ওয়েব প্রেজেন্স যখনই তৈরি করতে যাব তখন আমাকে কিন্তু অবশ্যই বিভিন্ন ধরনের হার্ডওয়্যার এবং সফটওয়্যার প্ল্যাটফর্ম নিয়ে আমাকে চিন্তা করতে হবে। সিস্টেম ডিজাইন স্পেসিফিকেশন, ডেসক্রিপশন অফ মেইন কম্পোনেন্টস অফ এ সিস্টেম অ্যান্ড দেয়ার রিলেশনশিপ টু ওয়ান অ্যানাদার। Okay, there are two components of system design. Number one, logical design. A logical design includes a data flow diagram that describes the flow of information at your e-commerce site. অর্থাৎ e-commerce সাইটে যে ডেটা ফ্লো ডায়াগ্রাম রয়েছে সেটাকে আমরা বলছি লজিক্যাল ডিজাইন। অর্থাৎ একটা ডেটা থেকে যখন আমরা অন্য একটা ডেটা চলে যাচ্ছি তখন সেটাকে আমরা বলছি লজিক্যাল ডিজাইনের মাধ্যমে কিন্তু এই জিনিসটা সম্ভব হচ্ছে। দেন ফিজিক্যাল ডিজাইন. A physical design translates the logical design into physical components. For instance, the physical design details the specific model of server to be purchased. অর্থাৎ আমার কোন মডেলের সার্ভারটা পারচেজ করতে হবে সেটা কিন্তু ডিটারমাইন করছি ফিজিক্যাল ডিজাইনের মাধ্যমে। The software to be used, কোন ধরনের সফটওয়্যার আমি ইউজ করব। The size of the telecommunication link, অর্থাৎ আমি টেলিকমিউনিকেশন লিংকের সাইজটা কেমন হবে সেটা কিন্তু আমি ডিটারমাইন করতে হবে আমাকে। The way the system will be backed up, অর্থাৎ আমি যে সিস্টেমটা তৈরি করছি সেই সিস্টেমটা কিভাবে আমি ব্যাকআপ নিব সেটা কিন্তু আমার ফিজিক্যাল ডিজাইনের মাধ্যমেই সম্ভব। অ্যান্ড প্রোটেক্টেড ফ্রম আউটসাইডার্স অ্যান্ড সো অন, অর্থাৎ আমি কিভাবে আউটসাইডারদের থেকে প্রোটেক্ট করব সেটাও কিন্তু আমার ফিজিক্যাল ডিজাইনের একটা পার্ট। এবং যেটা কিন্তু আমাদের যে আমাদের লজিক্যাল ডিজাইন রয়েছে সেই ডিজাইনের মাধ্যমেই কিন্তু আমি এই ফিজিক্যাল ডিজাইনটাকে কিন্তু আমি তৈরি করছি। Then building the system in-house versus outsourcing. Okay, outsourcing, hiring vendors to provide services involved in building site. অর্থাৎ আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা বাইরের কোনো ভেন্ডরদেরকে হায়ার করছি আমাদের যে ওয়েবসাইট আছে সেটার সার্ভিসিং করার জন্য, তো সেটাকে আমরা বলছি আউটসোর্সিং। এক্ষেত্রে দুটো স্টেজ রয়েছে, একটা হচ্ছে বিল্ড ওন ভার্সেস আউটসোর্সিং। বিল্ড ইউর ওন রিকোয়ার্স টিম উইথ ডাইভার্স স্কিল সেট, অর্থাৎ আমরা যখন নিজেদের প্রতিষ্ঠানের মধ্যে নিজেদের হিউম্যান রিসোর্স দিয়ে যখন হিউম্যান রিসোর্স দিয়ে যখন আমরা আমাদের ওয়েবসাইটে কাজটা করে নেব তখন আমরা সেটা বলছি বিল্ড ইউর ওন রিকোয়ার্ড টিম উইথ ডাইভার্স স্কিল সেট। চুজ চয়েস অফ সফটওয়্যার টুলস, বোথ রিস্ক অ্যান্ড পসিবল বেনিফিট। 2 নম্বর স্টেজে দেখতে পাচ্ছি হোস্ট ওন ভার্সেস আউটসোর্সিং। Hosting company responsible for ensuring site is accessible 24/7 for monthly fee. অর্থাৎ আমরা যদি কোনো কোম্পানিকে দায়িত্ব দিয়ে থাকি যে আমাদের ওয়েবসাইটের জন্য 24 বা আমাদের ওয়েবসাইটের জন্য 7 দিনে 24 ঘন্টা যেন অ্যাক্সেসিবল থাকে, এরকম এই কাজটা যেন এনশিওর করা হয় এবং এর জন্য আমরা কোনো একটা রেসপন্সিবল কোম্পানির উপর যখন দায়িত্ব দিয়ে দেওয়া হয় একটা নির্দিষ্ট ফিতে, তখন আমরা সেটাকে বলছি হোস্টিং। Then co-location, firm purchases or leases web server with control over its operation but server is located at vendors facility. অর্থাৎ অনেক সময় দেখা যাচ্ছে আমরা বিভিন্ন ভেন্ডরদের থেকে আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার কিন্তু লিজ দিয়ে থাকি বা ওয়েব সার্ভারগুলো কিন্তু আমরা লিজ দিয়ে থাকি যেটা অপারেশন আমাদের আন্ডারে থাকে কিন্তু সার্ভারটা কিন্তু ভেন্ডরদের আন্ডারে থাকে, সেটাকে আমরা বলছি co-location.
দেন টেস্টিং। ওকে, ইউনিট টেস্টিং। ইউনিট টেস্টিং ইনভলভস টেস্টিং দ্য সাইটস প্রোগ্রাম মডিউলস ওয়ান অ্যাট এ টাইম। অর্থাৎ যখন আমি একবারে আমার পুরো যে আমি যে সফটওয়্যারটা বা ডিজাইন সাইটটা তৈরি করলাম সেই সাইটটা যখন একবারে আমি টেস্ট করছি তখন সেটাকে আমরা বলছি ইউনিট টেস্টিং। সিস্টেম টেস্টিং। সিস্টেম টেস্টিং ইনভলভস দ্য টেস্টিং দ্য সাইট অ্যাজ এ হোল ইন দ্য সেম ওয়ে এ টিপিক্যাল ইউজার উড হোয়েন ইউজিং দ্য সাইট। অর্থাৎ যখন একটা সিস্টেম টেস্টিং বলতে আমরা বুঝি যে সেই পুরো সিস্টেমটাকেই কিন্তু চেক করা। অর্থাৎ যখন একটা ইন্ডিভিজুয়াল ইউজার যখন এটাকে একটা স্টেপ বাই স্টেপ কিন্তু তারা যখন সেটা ইউজ করে যেভাবে ইউজ করে ঠিক অনুরূপভাবেই কিন্তু এই পর্যায়ে এসে বা সিস্টেম টেস্টিং এর ক্ষেত্রে পুরো সফটওয়্যারটাকে কিন্তু বা পুরো সাইটটাকে কিন্তু টেস্ট করা হয়। ওকে, দেন acceptance testing. Acceptance testing requires that the firm's key personnel and managers in marketing, production, sales, and general management actually use the system as installed on a test internet or internet server. অর্থাৎ অনেক সময় দেখা যাচ্ছে প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের টপ লেভেলে যারা আছে বা কি পার্সোনাল যারা আছে তারা যখন এই সফটওয়্যারটাকে টেস্ট করছে বা টেস্ট বেসে তারা যখন এটাকে ইউজ করছে তখন সেটাকে আমরা বলছি অ্যাকসেপ্টেন্স টেস্টিং। ওকে, ওকে, দেন ইমপ্লিমেন্টেশন অ্যান্ড মেইনটেনেন্স। অর্থাৎ একটা এভাবে কিন্তু